যে নদী নিজেকে সামলে নিতে পেরেছে তার বুকেই সভ্যতা তৈরি হয়েছে। ঠিক তেমনই তোমাকেও নদী হতে হবে, সামলে নিতে হবে নিজেকে। জীবনে চলার পথে অনেক ঝড় ঝাপটা বাধা বিপত্তি আসবে, শুধু তোমাকে শক্ত হয়ে সকল পরিস্থিতির মুখোমুখি হতে হবে। মনে রাখতে হবে, এই জীবনটা 100 মিটার রেস না, যেখানে নির্দিষ্ট দূরত্বে যেতে প্রতিযোগিতায় প্রথম হতে হবে। জীবন ম্যারাথন দৌড়ের মতো, সেখানে কে কত দূর পৌঁছাতে পারলো, কতক্ষণ টিকে থাকলো, সেটাই মুখ্য। জীবনের সব থেকে বড় শিক্ষাটা হচ্ছে ধৈর্য ধারণ করতে পারা। আসসালামু আলাইকুম, আমি রিমা, যশোর থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতেই সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো অন্যান্য দিনের তুলনায় আজকে খুব সকাল থেকেই আমি আমার সংসারের কাজগুলো শুরু করেছি। তবে খুব সকাল থেকে সংসারের কাজগুলো শুরু করলেও 7:30টার সময় আমি ক্যামেরাটা অন করেছি আপনাদের ভাইয়া এবং আমার আব্বাজান দুজনকে বিদায় দিয়ে। মূলত আজকে 9টার সময় আমাকে আমার আব্বাজানের স্কুলে যেতে হবে। গতকালকে রাতেই স্কুল থেকে ফোন এসেছে এবং মেসেজ এসেছে যে 9টার দিকে প্যারেন্টস মিটিং রয়েছে। হঠাৎ করেই তারা প্যারেন্টস মিটিং ডেকেছে। তো পরীক্ষার আগে মিটিং হয়, তবে এবার মনে করেছিলাম যে হয়তো কোনো মিটিং হবে না, তো একটু দেরিতেই আমাদেরকে কল করেছে। যাই হোক, হঠাৎ যখন রাতে ফোনটা পেলাম, এজন্য আমি ওইভাবে রাতে কোনো কাজ আর গুছিয়ে রাখতে পারিনি। আর আমার রাতে অতটা কাজ করতেও ভালো লাগছিল না। আসলে সব দিন তো মানে কাজ করতে কিন্তু সবসময় ভালো লাগে না। এজন্য খুব সকাল সকালই উঠে আমি সংসারের কাজগুলো শুরু করেছি। তো কিছু কাজ একটু আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ আপনাদের সাথে তো একটু আমার বকবক করতে হবে। তো কাজবিহীন কিভাবে আপনাদের সঙ্গে আমি বকবক করব। তো এক এক করে আমার রুমটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এখনও কিন্তু কম্বলের প্রয়োজন হয়নি, তবে মনে হচ্ছে 2-1 দিনের ভিতরে প্রয়োজন হবে। এখনও পাতলা কাঁথাতে কিন্তু মোটামুটি শীতটা মানে কন্ট্রোল করা যাচ্ছে। তো যাই হোক, আমার রুমটা তো দেখলেন আমি একটু পরিপাটি করে গুছিয়ে রেখে এসেছি, আর তারপরে আমার আব্বাজানের রুমে এসেছি। আর এখনও তো সকালের নাস্তাটা করিনি। 8:30টার পরে আমি বাসা থেকে বের হয়েছিলাম। তো এর মধ্যে আমি মোটামুটি সংসারে যে কাজগুলো সকালে করে থাকি, সব কাজ গুছিয়ে দুপুরে যা রান্না করব তারও কিছু টুকিটাকি গুছিয়ে রেখে তারপরেই আমি স্কুলে গিয়েছিলাম। তো স্কুলে যেয়ে একটু একটু ক্যাপচার করেছি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আমার আব্বাজানের স্কুলটা কেমন। তো গতকালকে রাতে যখন মেসেজটা পেলাম, আপনাদের ভাইয়াকে বললাম, তুমি তো সকালে আব্বাজানকে নিয়ে স্কুলে যাবে, তাহলে মিটিংটা তুমি অ্যাটেন্ড করো। সে আমাকে বলল তার নাকি অনেক কাজ রয়েছে, আমাকেই যেতে হবে। মূলত তার অতটা কাজ নেই, কারণ সে শুধু নিয়ে যাবে, মানে দিয়ে আসবে আর নিয়ে আসবে। বাদবাকি স্কুলের যে কাজগুলো আছে সব কিছু কিন্তু আমাকেই করতে হবে। কি আর করবো, যেতে তো হবেই। এই জন্যই সকাল সকাল কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আমি যদি বাড়ি থেকে 30 মিনিটের জন্য বাইরে কোথাও যাই, তারপরও আমার পুরো মানে রুমগুলো একদম পরিপাটি গোছানো থাকতে হবে। যদি কোনো একটা জিনিস এলোমেলো থাকে, আমি তো সেখানে গিয়ে এক বিন্দুও শান্তি পাবো না, মনের ভিতরে একটা অন্যরকম অস্থিরতা কাজ করবে। যাই হোক, বকবক করতে করতে তো কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর গতকালকে সন্ধ্যার দিকে কিছু আর্টিফিশিয়াল ফুল পরিষ্কার করেছিলাম, এখন সেগুলো একটু গুছিয়ে নিব। আজকে সকালে তো আবার পরোটা তৈরি করেছিলাম। শিশির আপুর কাছ থেকে ঘি নেওয়ার পরে আমার ছেলের যে কি একটা অবস্থা হয়েছে, তাকে তো এখন নিয়মিত ঘি দিয়ে ভেজে পরোটা তৈরি করে দিতে হচ্ছে, তারপরে সন্ধ্যার নাস্তাও ঘি দিয়ে কোনো কিছু তৈরি করে দিতে হচ্ছে। তো আমি তাকে বলেছি, আমি এবার তোমাকে টাঙ্গাইলে পাঠিয়ে দিব তোমার শিশির আন্টির বাসায়, তুমি সেখানে যেয়ে ইচ্ছা মতন ঘি খেয়ে তারপরে এসো। সে তো রাজি, বলছে আচ্ছা তুমি আমাকে পাঠিয়ে দাও। তো এই যে এক এক করে কিন্তু আমি আর্টিফিশিয়াল ফুলগুলো এখন জায়গা মতন গুছিয়ে নিচ্ছি। এরপরে আমিও একটু পরোটা আর চা খেয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিব। তো আমার কাছে কিন্তু চাটা অতটা মানে ভালো লাগে না খেতে, তারপরে মাঝে মধ্যে পরোটা দিয়ে খেতে একটু ভালো লাগে। তারা তো পরোটা দিয়ে ডিম পোস্ট খেয়েছিল, মোটামুটি মানে ডিম পোস্ট ভাজি যে যেটাই বলুন না কেন। আর আমার তো ডিম সিদ্ধটাই ভালো লাগে, মানে ভাজি করলে ডিমটা আমি খেতে পারি না, এই জন্য আমি চা দিয়েই মানে 2টা পরোটা খেয়েছিলাম। আর যেহেতু লাল আটার আমরা খেয়ে থাকি, তো পরোটাটা দেখলে আপনারা বুঝতে পারবেন একটু লাল কালার হয়েছিল। তো এক এক করে কিন্তু আমার মানে সংসারে যে কাজগুলো আছে সকালে সব কিছুই গোছানো হয়ে গেছে। এখন এই যে আমি সকালের খাবারটা খেয়ে তারপর রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিব। তো এই যে আমি পরোটা এবং চা নিয়ে বসেছি, এখন অফ ক্যামেরায় আমি সকালে নাস্তাটা কমপ্লিট করে রেডি হয়ে আমার আব্বাজানের স্কুলের উদ্দেশ্যে রওনা দিব। আর আজকেও কিন্তু আমি দুজন প্রিয় আপুর কমেন্টস পড়েছি। আশা করছি আমার ভালোবাসার আপু ভাইয়েরা সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সঙ্গেই থাকবেন।
তো আমি কিন্তু স্কুলে চলে এসেছি আর একদম মাঝখানে দাঁড়িয়ে মেন যে গেট সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ স্কুল ক্যাম্পাসটা কি বলবো এত বড়। তো মেন গেট থেকে স্কুলে যেতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর এগুলো হচ্ছে স্কুলের বাস। আমার ইচ্ছা আছে আমার আব্বাজানের স্কুলটা একদিন আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করব। আজকে তো আমি অনেকটাই ব্যস্ত ছিলাম, তো একটু তাড়াহুড়ো করে যতটুকু পেরেছি ক্যাপচার করেছি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার ওই কর্নারের দিকে অনেকগুলো রাইড রয়েছে। তো পেলে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাচ্চারা কিন্তু টিফিন টাইমে ওখানে খেলাধুলা করে। আর কলেজ ক্যাম্পাসের যে খেলার অংশটুকু রয়েছে সেখানে 6 থেকে কলেজের ছেলে মেয়েরাই কিন্তু খেলাধুলা করে। যাই হোক, স্কুলের পরিবেশটা দেখলে আপনারা বুঝতে পারছেন যে কতটা শান্তিপ্রিয় একটা জায়গা, আর এই স্কুলে যে কতটা নিয়ম রয়েছে, প্রত্যেকটা নিয়ম কিন্তু মেনে বাচ্চাদেরকে চলতে হয়। তো আমি এখন এক এক করে সামনের দিকে যাচ্ছি। সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই বিল্ডিংয়ের দোতলায় হচ্ছে আমাদের মিটিং। আর এটা হচ্ছে কলেজ ক্যাম্পাস। আপনারা অনেকেই কিন্তু এই স্কুলের মালিকের নাম বললে চিনবেন। আমরা যে মোজো, কেলেমন, তারপরে ইস্পাত যে পানীয়গুলো আছে এই স্কুলের মালিকেরই কিন্তু সেগুলো। যাই হোক, ওই বিষয়ে না হয় আপনাদের সাথে আরেকদিন বলবো। এখন আমি একটা দিদির কমেন্টস আপনাদের সাথে শেয়ার করছি কৃষ্ণা ব্লগস থেকে। আমার এই দিদির কথা যত বলবো আমার মনে হয় তত কম বলা হয়ে যাবে। দিদি যে এত ভালো মনের মানুষ কি বলবো। দিদির সঙ্গে আমার পরিচয় কিন্তু শিশিরাপুর মাধ্যমে। শিশিরাপুর পরিবার থেকেই দিদি আমার পরিবার এসেছিলেন। তো দিদি যে কমেন্টসটা আমাকে করেছে সেটা একটু এখন আপনাদের সাথে আমি পড়ছি। মিষ্টি বোন, শুরুতে কথাগুলো এত মনোমুগ্ধকর থাকে, তোমার কি বলবো। আব্বাজানের পরীক্ষা শুরু হবে, আমার আশীর্বাদ রইল আব্বাজান যেন ভালো করে পরীক্ষা দেয়। কত পাখি, নতুন আলুর এখন অনেক দাম, কি সুন্দর পাখিগুলো। কত আমরা, আমাকে কিছুটা পাঠিয়ে দাও। ড্রাগন ফল, বোন তোমার বরের মতো আমারও মিষ্টি খুব পছন্দ। আমি হাঁ করছি, একটু মিষ্টি দিয়ে দাও। তোমার সম্পূর্ণ ভিডিওটা দেখে নিলাম, অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য। দিদিভাই তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। দিদিভাই কিন্তু অনেক সাপোর্টিভ একজন লোক। দিদিভাই কিন্তু কখনো কোনো ভিডিও টেনে দেখে না। তো আমি কিন্তু এর মধ্যে বাড়িতে চলে এসেছি। আর রান্নার জন্য কিছু কিছু জিনিস আমি গুছিয়ে রেখে গিয়েছিলাম। আর বাড়িতে এসে অফ ক্যামেরায় তাড়াহুড়ো করে কিন্তু অনেক কাজ গুছিয়ে নিয়েছি, যেহেতু বাড়িতে আসতে আমার 11:30 বেজে গিয়েছিল। তো 12টার পরেই কিন্তু আমি রান্নাটা শুরু করেছিলাম। তবে একসাথে আমি 3টা চুলা অন করেছি, গ্যাসের 2টা চুলা আর হিটার। তো 3টা চুলা যখন অন করেছি খুব দ্রুতই কিন্তু আমার রান্নাগুলো হয়ে গিয়েছিল। তো গত ব্লগে তো গাছ থেকে আমড়া নেওয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর আজকে সেই আমড়াটা আমি নারকেলের দুধ দিয়ে রান্না করছি। আর কি বলবো, আমড়া রান্নাটা যে আমাদের কি পরিমাণে পছন্দ। এখানে কিন্তু আমি বেশি মশলা ব্যবহার করি না, সামান্য একটু আদা বাটা আর 3টা গরম মশলার ভিতরে যে এলাচ ফল আছে ওই ফল বেটে নিয়েছি, এটাই হচ্ছে মশলা। হলুদ লবণ দিয়েছি। আর এই যে নারকেলের দুধ দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। এখানে নামানোর কিছুটা সময় আগে আমি চিনি এবং আস্ত কোরানো নারকেল দিয়েছিলাম। তো যাই হোক, রান্না করতে থাকি আর আপনাদের সঙ্গে আজকে কিছু কথাও শেয়ার করি। তো এখানে এই যে গ্যাসের চুলায় আমি পাবদা মাছটা বসিয়ে দিয়েছিলাম হাতে মেখে। এখন উপর থেকে আমি কিছু পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এই ধনিয়া পাতার তরকারি তো আপনাদের ভাইয়ার ভীষণ পছন্দ, তবে আমি আর আমার আব্বাজান অতটা খেতে পারি না। আগে তো আমরা ধনিয়া পাতার গন্ধটা সহ্যই করতে পারতাম না, এখন তো মোটামুটি একটু খেতে পারি, তবে সব তরকারিতে আমরা ধনিয়া পাতাটা খেতে পারি না। আপনাদের ভাইয়া পারে, আমি আর আমার আব্বাজান পারি না। তো যাই হোক, রান্না করছি। আর একটা কথা বলি, একটা আপুর ভিডিও দেখছিলাম, তো আপু যে কতটা কষ্ট নিয়ে তারপরে এই কথাগুলো বলছিল। মানুষ যখন অনেক কষ্ট পায় আর মনের ভিতরে যখন অনেক কষ্ট জমা হয়ে যায়, তখন না কিছু কিছু কথা শেয়ার করে মনটা একটু হালকা করার জন্য। তো আপু বলছিল যে তার বিবাহিত জীবন 15 বছরের বেশি সময় হয়ে গেছে, তবে এই 15 বছরে সে কখনো তার নিজের পছন্দ মতন খাবার শ্বশুরবাড়িতে রান্না করতে পারেনি। সবসময় শ্বশুর, শাশুড়ি, স্বামী সবার পছন্দ মতন খাবার তাকে রান্না করতে হয়। যখন সে বাবার বাড়িতে যায় তখন সে সেখানে গিয়ে তার পছন্দ মতন খাবারগুলো খেয়ে থাকে। তো এই যে আমার কিন্তু ছুরি শুটকিটাও ভোনা হয়ে গেছে। তো যাই হোক, আমি কথাটা শেষ করি। তো আপুর ব্লগটা দেখার পরে আমার যে কী পরিমাণে খারাপ লাগছিল। আমরা কিন্তু এক একজন এক এক এলাকায় বসবাস করি, তো এলাকা ভিত্তিক কিন্তু আমাদের খাবারের স্বাদ এবং রান্নাটাও একটু ভিন্ন হয়ে থাকে। তো একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে আসে তখন কিন্তু অনেকটা আশা নিয়ে আসে যে তারও পছন্দের মূল্যায়ন করবে মানুষ, তারও যে পছন্দের খাবারগুলো আছে সে শ্বশুরবাড়িতে যে সেটা রান্না করে সবাইকে খাওয়াবে, সেও খাবে। কিন্তু সেই আপুর ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণটাই ভিন্ন। সে কখনো তার নিজের পছন্দ মতন খাবার রান্না করতে পারে না।
তো এখানে আরেকটু কথা বলি, আমি যে রান্না করতে, করতে কয়বার রান্নাঘর থেকে বেরিয়েছি। আমার নিচতলার এক আপা চলে যাচ্ছে তার বাবার বাড়িতে। মূলত ভাই ঢাকাতে চাকরি পেয়েছে, ভাই এখন সেখানেই থাকছে। তো আপা এখানে একা কিভাবে থাকবে? আবার সে প্রেগনেন্ট, এজন্য সে সবকিছু নিয়ে তার বাবার বাড়িতে চলে যাচ্ছে। পরবর্তীতে বাবুটা হওয়ার পরে সে ঢাকাতে ভাইয়ের কাছে চলে যাবে। তো আমার অনেক খারাপ লাগছিল, যেহেতু আপা সবকিছু আগে পাঠিয়ে দিচ্ছে আর সে ১ সপ্তাহ পরে আমার বাসা থেকে যাবে। এখনও সে আমার বাসায় আছে। তো আমি তো আর বেঁধে রাখতে পারবো না। সবাই আসবে, যাবে, এটাই তো চলবে। কত আপুদের সঙ্গে দেখা হবে, কত ভাবিদের সঙ্গে দেখা হবে। যাই হোক, এখন সেই কথাটুকু শেষ করি। তো আপুর ভিডিওটা দেখার পরে না কি বলবো, আল্লাহর কাছে কোটি, কোটি শুকরিয়া আদায় করছিলাম যে আল্লাহ পাক এমন একজন স্বামী আমাকে দিয়েছে। আমি বিয়ের পর থেকে মানে কি বলবো, আপনাদের ভাইয়া সবসময় আমার পছন্দের মানে গুরুত্বটা বেশি মূল্যায়ন করে। খাবারের ক্ষেত্রে আমি যে খাবারটা খেতে পছন্দ করি আমাকে বলে, "তুমি সেভাবে রান্না করবে।" কিন্তু আমি তো আমার পছন্দ মতনও রান্না করি, আমার আব্বাজানের পছন্দ মতন, আপনাদের ভাইয়ার পছন্দ মতন। মোটামুটি আমাদের ৩ জনের পছন্দ মাথায় রেখেই আমি কিন্তু রান্নাগুলো করে থাকি। তারপরেও আপনাদের ভাইয়া আমাকে বলে যে, "তোমার যেটা খেতে ভালো লাগে, তুমি সেভাবেই কিন্তু রান্নাগুলো করবে।" তখন না আমার অবাক লাগে যে, কি বলবো? আপুর কথাটা আমার শোনার পরে এত পরিমাণে খারাপ লাগছিল। তো আপুর ভিডিওটা দেখার পরে না আল্লাহ পাককে বলছিলাম, আল্লাহ পাক এই সকল মানুষদেরকে তুমি হেদায়েত দান করো। মানে অনেক খারাপ লাগছিল আমার আপুর কথাগুলো শোনার পরে। আর আমি শিলপাটায় বেটে কিন্তু মানে চিংড়ি মাছটা ভর্তা করে নিয়েছি। আর এই যে দুপুরের খাবারগুলো টেবিলে গুছিয়ে নিয়েছি, অনেকটা তৃপ্তি করেই কিন্তু আজকে দুপুরের খাবারগুলো খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবার কিন্তু অনেক মানে মজা লেগেছিল খেতে। আর শীতের সময় তো ভর্তা মানে শুটকি এগুলো খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। এর মধ্যে অনেকটা সময় কেটে গেছে। এখন ফ্রিজ থেকে একটু লিচু বের করে নিচ্ছি। আমার আব্বাজান আর আমি খাবো। এখন কিন্তু বিকালের দিকে। তো হঠাৎ মনে হলো যে একটু লিচু খাই। এজন্য লিচু বের করে নিচ্ছি। আর লিচু বের করতে, করতে আপনাদের সঙ্গে আরেকটা মিষ্টি আপুর কমেন্ট শেয়ার করছি। মাখনি লাইফস্টাইল ব্লগ থেকে আমাদের ছোট্ট একটা মিষ্টি আপু এত সুন্দর করে একটা কমেন্টস করেছে, "আমার কলিজার টুকরা আপু, তুমি যে শুরুতে কথাগুলো বলো সত্যি আমি অবাক হয়ে যাই। এত সুন্দর গুছিয়ে বলো, মাশাআল্লাহ। আপু তুমি এ কথা বলো না, ভাইয়া পাখিকে আদর করে। ওইটা আমরা দেখতে পাই। কিন্তু তোমাকে যে কতটা আদর করে, যত্ন করে ওইটা কিন্তু আমরা বুঝতে পারি। তোমার ছাদ বাগান আমার অন্যরকম ভালোবাসার জায়গা। আর তুমি মিষ্টি বানাতেও পারো, মাশাআল্লাহ। একদিন ভালো করে রেসিপি আকারে শেয়ার করবে। আমার সোনা পাখি, ভালো থেকো।" আপু তুমিও ভালো থেকো। তোমার জন্য অনেক, অনেক দোয়া এবং ভালোবাসা রইল। শীতের সময় যদি কষ্ট না করে সন্ধ্যার সময় এরকম গরম, গরম চিতই পিঠা পাওয়া যায় তাহলে কত মজা, তাই না? আমার একটা ভালোবাসার মামি আছে। তো সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়ার কাছে হটপটে করে গরম, গরম চিতই পিঠার ভর্তা পাঠিয়েছে। আর আমি তো দেখে মহা খুশি। আর সেই খুশিতে এই যে আমি আর আমার আব্বাজান এখন খেয়ে নিচ্ছি সন্ধ্যার নাস্তা হিসেবে। আর আপনাদের সাথে একটু শেয়ার করেছি এবং এখান থেকেই বিদায় নিচ্ছি। ওভারঅল ভিডিওটি কেমন লেগেছে একটা ছোট্ট কমেন্টসে জানাবেন। আর ভুল করলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।